হ্যালো গাইস, দেখো এটা সজনেখালি টাইগার রিসর্টে আমরা ঢুকছি। কি আছে? চেন আছে তো? লাগাসনি? লাগিয়েছিস? বলবি তো 700 তারপরে টাইগার আছে। কোথায় টাইগার মা? ওইটার মধ্যে মনে হয় পরে আসছি, আবার পরে আসছি বন্ধুরা। নদী কিন্তু কানেক্টেড হয়ে আছে বে অফ বেঙ্গলের সঙ্গে। ফলে সুন্দরবনে যত নদীর জল সবটাই লবণাক্ত, প্রাণীরা লবণাক্ত থেকে ওয়াশ টাওয়ারগুলোর সামনে একটা করে ফ্রেশ ওয়াটার হোল বানিয়েছে। কারণ প্রাণীরা যদি একবার ফ্রেশ ওয়াটার পান করে সেটাই। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, আমরা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করবো বা ওয়াশ টাওয়ারগুলোতে যখন একটু সাইলেন্ট মেনটেন করা। কারণ সাইলেন্ট মেনটেন করলে যদি কিছু আমরা দেখতে পাই সেটা আমাদের এক্সট্রা পাওনা হবে। কারণ আমার আপনাদের অর্গানাইজারের যে ছেলেরা এসেছে কারোর হাতে কিন্তু কোনো প্রাণী ধরে রাখা নেই, ওখানে গিয়ে দেখতে পাবে। তবে লোটাইট শুরু হচ্ছে, অর্থাৎ জলটা আস্তে আস্তে নামবে। যত জল নেমে যাবে তত কিছু অ্যানিমেল সাইডিং আপনারা এই ওয়াচ টাওয়ারটাকে উঠুন, ব্যাটারি পয়েন্ট ক্রোকোডাইল পয়েন্টটা দেখি। দেখার পরে যে বাকি যে দুটো ওয়াচ টাওয়ার রয়েছে আপনারা ডিসাইড করবেন ওয়াচ টাওয়ার করবেন না জঙ্গল মুভ করবেন। আমার অভিজ্ঞতা 21 বছর কাজে, যত আপনি জঙ্গল মুভ করবেন সেটা বেটার দেন সাইডিং। বাইকে আপনাদের একটা আইটিনারি বানানো রয়েছে, তো এই আইটিনারিকে আমি চেঞ্জ করাতে পারি। তাহলে এই ওয়াক টাওয়ারটা সকলের সবচেয়ে প্রচুর ওয়াক টাওয়ার এটা। আর লাস্ট যে ওয়াক টাওয়ারটা যাবো দোকানে সেটা একটা ক্যানোপি ওয়াক বানাবো 5 কিলোমিটার ফ্লাইওভার বন্যখালী। দাদা আপনি ওয়াচ টাওয়ার বললেন, সজনেখালি একটা কথা বললেন, সজনেখালি দোবাকি, 3টে ওয়াক টাওয়ার। তো সেই ক্ষেত্রে হয় কি, এই কচ্ছপটা যদি না বাঁচে অদূর ভবিষ্যতে, অর্থাৎ আমাদের পূর্বসূরি থেকে আজও পর্যন্ত আমরা যেভাবে ওয়েস্ট নদীতে ফেলছি, এই নদীর জল যেভাবে নোংরা হচ্ছে, মানে সায়েন্স এত উন্নত হয়েছে তাকে পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই। একমাত্র ন্যাচারালি যদি ওয়াটার স্ক্যাভেঞ্জিং করবে এই কচ্ছপটা। ফলে রিসার্চাররা ভাবছে এই কচ্ছপটাকে যদি প্রজন্ম বাড়িয়ে এরকম নদীতে ছাড়া যায়, গঙ্গাবক্ষে যদি স্প্রেড করে, তাহলে আমাদের যে উত্তরসূরি আসছে তাদের জন্য একটা সুস্থ রাস্তা তৈরি হবে। ফলে কচ্ছপটা নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে খুব বেটার দেন দেখতে পাওয়া যেতে পারে। ওরা ল্যান্ডের উপরে রোদ্দুর পাওয়ানোর জন্য। এখন মাঝে মধ্যে দেখুন মুখ তুলছে, মানে শঙ্কুর মতো মুখটাকে তুলছে, ফুল বডি না দেখা যায়। আর সেকেন্ড হচ্ছে বিশাল বড় 4-5 জন মিলে মাথায় করে নিতে হবে। ডুবতে দিয়েছে লজ্জায়, ওই জায়গায় ওই লজ্জায় ডুবতে দিয়েছে বলে সে 4-5 জন নিতে হবে। এর মধ্যে পড়ছো মায়ের সাথে বাবু দেখ শোনা, কোনটা পুরোটা পকুতে রাখ, কোন সময় এসে হনুমান বাঁধবে। চলছে দেখো, এটা চলবে না। হ্যাঁ চলো 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 চলো। এরকম সময় দিলাম এটা তৈরি হচ্ছে।
এই তোকে পাপার হাত ধরতে বলছি, তুই কানে যাচ্ছে না কথা? সেই ওপরটা আস্তে আস্তে রিল্যাক্স করবি ভিড়ভাড়টা বন্ধ করবি আগে আস্তে আস্তে পাশে গেলে দেখো বন্ধুরা, আমাদের উঠি পাওনা এই যে মৌচাক না ওপরে উঠলে ভালো হবে। ভিউটা দেখ বুঝতে পারছি ভিউটা আমার একটা মুরগি নিয়ে আসো না। দেখো বন্ধুরা, আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো। দেখো আমরা কুমিরও দেখতে পাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো, একটু ভিডিওটা ফলো করলেই তোমরা দেখতে পাবে। দেখো জলের মধ্যে আছে কিন্তু, পাতাটা কি যেটা দেখতে পাচ্ছি দেখেছো? না বুটি বুটি গায় সুন্দরী গাছ দেখিয়ে দিই। আমরা কিন্তু জঙ্গল এরিয়ার মধ্যে সুন্দরী গাছ ইন্ডিকেট করলে আপনারা কেউ চিনতে পারবেন না। আর অন্যান্য ভ্যারাইটিস অফ ম্যানগ্রোভ বেশি, অর্থাৎ সুন্দরবনের অ্যাপ্রক্স 84 ভ্যারাইটিস অফ ম্যানগ্রোভ রয়েছে। অর্থাৎ একটা গ্রুপ অফ ভেজিটেশন নিয়ে ম্যানগ্রোভ হয়। তো এই গাছটা হচ্ছে সুন্দরী। একজন দিদিভাই আমাকে প্রশ্ন করছিল যে সুন্দরী কেন নামকরণ হয়েছে। অবশ্যই সুন্দরী গাছের নামকরণের তাৎপর্য যদি আমরা দেখি, মার্চ এবং এপ্রিলে, যদি এর আগে মার্চ এপ্রিলে যে ম্যানগ্রোভের ফুল ফোটে, সেই সময় সুন্দরী গাছের ফ্লাওয়ার তৈরির সময় আনলাইক রেইনবো কালার যেটা আসবে মিক্সিং কালার হয়। আনলাইক যদি আপনি কোনো ভালো ফটোগ্রাফার হয়, সানসেটের ফটো, ওয়াটার রিফ্লেকশন যদি তোলেন, আর এই ফুলের ফটো দুটোই কিন্তু ইকুয়াল। সুন্দরী কাঠ ফার্নিচারে কাজ করা যেতে পারে। যদি কেউ ফার্নিচারে কাজ করে, রাস্তা সেলাই করা ফুলের কালার আছে, যেটা হচ্ছে ন্যাচারাল কালার। ওটা 2 মাসই আছে সাজমুল শ্বাসমূল, এই যে শ্বাসমূল, ওইগুলো গাছগুলো। দেখো বন্ধু, এই গাছগুলোর নাম হলো শ্বাসমূল। পুরো বাগানটাই দেখো, এই যে শ্বাসমূলের পুরো সারি সারি দিয়ে লাগানো। দেখো শ্বাসমূল হয়েছে, পুরো সারি দিয়ে একদম লাগানো আছে। এবার বন্ধুরা, আমাদের এই সজনেখালি দেখা হয়ে গেছে। এবার আমরা বোটে উঠবো। বোটে উঠে আমরা ব্রেকফাস্ট সারবো, সেরে আবার আমরা আর একটা ফরেস্টে যাব। ততক্ষণের জন্য আমরা বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, আমরা বোটে এসেছি। এবার এসে আমাদের এই যে ব্রেকফাস্ট
খাচ্ছি। আজকে আছে তোমার কাবলি ছোলা আর নান। এই যে দেখো নান পুরি। এই যে এটা আমার বড় ছেলে, মুখ চাপা দিয়ে দিচ্ছে, লজ্জা পাচ্ছে আমার বড় ছেলে। ঠিক আছে বন্ধুরা, যারা ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার আসবো। আর বন্ধুরা দেখো, এটা একটা ফরেস্ট, আলিবেয়াট, কিন্তু আমি এখানটা নামবো না। আমি এটাতে প্রায় 2 মাস কাটিয়েছি। আমরা ক্যাম্পিং চাপাতে গিয়ে দেখা গেছে এত ওয়েস্ট মানে হয়ে যাচ্ছে, বসিয়ে রেখে রেখে ব্যবহার করতে হাউস বোট হিসেবে ব্যবহার করতে করতে অনেকে এটা আপনি কোনো যেতে পারেন। এখানে ওয়াচ টাওয়ার আছে, গাছগুলো চেনানোর জন্য প্রত্যেকটা গাছে গায়ে নেমে হয়ে গেছে, নামার ব্যবস্থা হয়েছে। এই ফরেস্টে আমি আর নামছি না বন্ধুরা, কারণ এত গরম, এত রোদ্দুর যে আমার আর ভালো লাগছে না এই গরমে নামতে। তাই এইখানে আর নামলাম না। দেখো আমি তোমাদেরকে একটু সমুদ্রের জল দেখাই, দেখো জঙ্গল, দেখো জঙ্গল পুরো ভরা। দেখো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, দেখো এই যে ভেজ পকোড়া স্ন্যাক্স হচ্ছে। এই যে আজকে দিয়েছে ভেজ পকোড়া, তার সাথে আছে টমেটো সস। পাশের তো অত ভালো হয়নি, দেখো বন্ধুরা, আমরা এখন লাঞ্চে বসেছি। এই যে ডাল আর ভাত, লেবু লঙ্কা সব পড়ে গেছে। এটা হলো আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ। এরপর কি আলু ভাজা, এই যে আলু ভাজা আসছে। আর একটু আলু দিলে না কম বলে। এই দেখো কচু শাক করা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। দেখো শীতের পর হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। আর আমার ছেলে যেহেতু ইলিশ খায় না, তাই ওকে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের সাইজগুলো দেখো, বেশ ভালোই সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, তাই না? এর এক কেমন হয়েছে, চাই দেবো? কষা আছে কিন্তু বাবু। ভালো আছে এদের রান্না, ভালোই, এদের সব কটা রান্নাই ভালো হয়েছে। আমার চিংড়িটা তুই খেয়ে নে বাবা, আমি খাবো না চিংড়ি মাছ, তুই খেয়ে নে। হ্যাঁ, দুটো ভাত নেবে? কেমন খাচ্ছিস ইলিশ মাছটা? সন্তাই কেমন খাচ্ছিস? দেখো আমাদের পাতেও পড়ে গেছে চিংড়ি। ফোন রেখে দিয়েছিল।